ওকে, তাহলে ইলেকট্রন হচ্ছে তোমার কিছু পরিমাণ এনার্জি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার জন্য পরবর্তীতে হচ্ছে ইলেকট্রন শক্তি বিকিরণ করতেছে। সো এখন তোমাদের কাছে বেশ ইম্পর্টেন্ট কিছু এখান থেকে কিছু জিনিস জানার আছে, সেটা হচ্ছে সবাই কনসেন্ট্রেট করো, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে ইলেকট্রন গুলো আমি বলতেছি, ধরো হচ্ছে এটা হাইড্রোজেন পরমাণুর জন্য, হাইড্রোজেন পরমাণুর জেড এর ভ্যালু হয় হচ্ছে 1, তা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। সো হচ্ছে এখানে ধরো হচ্ছে নিউক্লিয়াস, তার চারদিকে তোমার কক্ষপথ গুলো আছে। সো তোমাদের কিন্তু অলরেডি হচ্ছে এই একটা ফর্মুলা শেখানো হয়েছে যে মানে এখনো শিখায় নাই, আমি শিখাই নাই যদিও, সামনে দেখবা। এই কষ্ট হচ্ছে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এই ফর্মুলাটা ইউজ করে আসলে আমরা কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে শক্তি বের করতে পারি। তোমরা কি সবাই এই ফর্মুলাটার সাথে পরিচিত? জানো তো, রেসপন্স করো তো। জি ভাইয়া, আপনি একবার দেখাছিলেন। হ্যাঁ, আমি দেখাইছিলাম, বাট এই ফর্মুলাটা আমি আমরা না, আবার দেখবো, আপাতত এটা একটু মেনে নাও। ভাই আবার দেখাইলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, অবশ্যই আবার দেখাবো, বাট আমি একটু দেখো। সো আমি ধরে নিচ্ছি একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তোমার জেড এর ভ্যালু অবশ্যই 1। সো আমি প্রথম কক্ষপথের শক্তির ভ্যালু বের করতে পারি। সো দেখো -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। সো প্রথম কক্ষপথের শক্তি, আমি যদি জেড এর ভ্যালু 1 বসাই, এন এর ভ্যালু 1 বসাই, তাহলে বলো তো প্রথম কক্ষপথের শক্তি কত হবে? কেউ একজন বলো কুইকলি, তাড়াতাড়ি রেসপন্স করো। প্রথম কক্ষপথের শক্তি -13.6। এক্স্যাক্টলি। সো প্রথম কক্ষপথের শক্তি হবে তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট। জুল। দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা যখন এন এর ভ্যালু 2 বসাবো, সো অ্যাকচুয়ালি তখন জেড এর ভ্যালু 1। সো দ্বিতীয় কক্ষপথের জন্য যখন এন এর ভ্যালু 2, তখন আসলে এনার্জি বা দ্বিতীয় কক্ষপথে এনার্জি আসছে -3.4 ইলেকট্রন ভোল্ট। তারপরে যখন তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা যখন এনার্জির ভ্যালুটা বসাবো, তখন আসবে হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। তোমরা দেখতেছো নিউক্লিয়াস থেকে যতই আমাদের শক্তি স্তরের দূরত্ব বাড়তেছে, কক্ষপথগুলোর শক্তির মান বাড়তেছে, কারণ নেগেটিভ ভ্যালু যত কমবে অ্যাকচুয়ালি ভ্যালুটা তত টোটালি তত বাড়তেছে। সো -13.6 এখানে সবচেয়ে কম, তারপর -1.151 এখানে সবচেয়ে বেশি শক্তি, যেহেতু মাইনাস আছে তাই আমাদের এরকম হচ্ছে আর কি। সো এখানে খেয়াল করো, জেডটা কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আচ্ছা, ইলেকট্রন যখন হচ্ছে তোমার এই প্রথম কক্ষপথ থেকে শক্তি গ্রহণ করে হয়তো দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথে যেতে পারে, বাট এর মাঝে কিন্তু কোথাও ইলেকট্রন যেতে পারে না। সো এর মাঝে এই দুই কক্ষপথের, ধরো এই যে প্রথম এনার্জিটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। মানে যখন হচ্ছে বাসা ভাড়া নিয়ে কেউ থাকে, কেউ তো হচ্ছে দোতলার তিনতলার মাঝখানে যে কেউ থাকে না। সো ইলেকট্রনও হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ আর তৃতীয় কক্ষপথের মাঝখানে কেউ বাসা বাড়ি করে যেমন থাকে না প্র্যাকটিক্যাল লাইফে, সো ইলেকট্রনও হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ আর তৃতীয় কক্ষপথের মাঝখানে কোথাও থাকবে না। এখানে কোথাও ইলেকট্রনের অস্তিত্ব থাকবে না, ইভেন এইখানে কোথাও ইলেকট্রনের অস্তিত্ব থাকবে না, এখানেও কোথাও থাকতে পারবে না। ইলেকট্রন থাকতে পারবে শুধুমাত্র হচ্ছে প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথে। সো এই কক্ষপথগুলোর মাঝখানে ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকবে না। সো এখানে এর ভিতরে ইলেকট্রন থাকবে না, এর ভিতরে আমাদের ইলেকট্রন থাকবে না। এবং ইলেকট্রন যখন হচ্ছে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে জাম্প করতেছে, তখন কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে জাম্প করতেছে। এখন কেউ একজন বলো, ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে জাম্প করতে চায়, তাহলে সে তার কতটুকু এনার্জি রিসিভ করতে হবে বা শোষণ করতে হবে? কে একজন দেখে বলতো। ভাইয়া -13.6 -3.4। হ্যাঁ, এখানে কিন্তু যদি তুমি -13.6 এর সাথে যদি হচ্ছে তুমি 10.2 যোগ 10.2। করো, 10.2 ইলেকট্রন ভোল্ট, তাহলে হচ্ছে ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে জাম্প করতে পারবে। অর্থাৎ ইলেকট্রন যখন হচ্ছে তোমার, এটা কিন্তু হাইড্রোজেন পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল, যদি এটা হিলিয়াম প্লাস কিংবা লিথিয়াম 2 প্লাসের জন্য হতো তাহলে এনার্জির ভ্যালু গুলো ডিফারেন্ট হতো, বাট হাইড্রোজেনের জন্য তোমার যখন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে জাম্প করতেছে, এটা শুধুমাত্রই 10.2 ইলেকট্রন ভোল্ট রিসিভ করতে পারবে, এর মাঝে কোনো এনার্জি রিসিভ করতে পারবে না। তার মানে ইলেকট্রন গুলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন একসেপ্ট করতে পারে, বাকিগুলো পারে না। সো যখন ঠিক সেম ভাবে -13.6 থেকে যদি 1 পয়েন্ট
5 1 যায় তখন একটা নির্দিষ্ট তোমরা বিয়োগ করলে বুঝতে পারবা আরেকটা এনার্জি পাবা, এনার্জি গ্যাপ পাবা। সেই পরিমাণ এনার্জি যদি একসেপ্ট করে তাহলে ইলেকট্রন হচ্ছে প্রথম কক্ষপথ থেকে অ্যাকচুয়ালি 3 নাম্বার কক্ষপথে যেতে সমর্থ হবে। এর মাঝের কোনো এনার্জি ইলেকট্রন একসেপ্ট করতে পারবে না। সবাই এতটুকু ক্লিয়ার? ঠিক সেম ভাবে ইলেকট্রন আহ, যখন হচ্ছে 2 ভাইয়া নাম্বার থেকে, এই হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ ভাই বলো। এই জিনিসটা একটু বোঝাই দেন যে একটা থেকে একটা কক্ষপথ থেকে আরেকটা জাম্প করবে, যে কিভাবে মানে ওই শক্তির মানটা যে বের করলেন। আচ্ছা, সো তোমার যখন ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে জাম্প করবে তখন অ্যাকচুয়ালি ইলেকট্রনের এই প্রথম কক্ষপথের শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। সো -13.6 ইলেকট্রন ভোল্টের সাথে তুমি যদি 10.2 ইলেকট্রন ভোল্ট যোগ করো তাহলে তুমি দ্বিতীয় কক্ষপথের শক্তি পাবা না? দেখো তো, -13.6 প্লাস 10.2 ইলেকট্রন ভোল্ট ক্যালকুলেটর চেপে ফেলো, দেখবা -3.4 ইলেকট্রন ভোল্ট আসে। তার মানে ইলেকট্রন যদি প্লাস 10.2 ইলেকট্রন ভোল্ট রিসিভ করে কোনোখান থেকে, তাহলে সেটা প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যেতে পারবে। রাইট? ক্লিয়ার? এর চেয়ে কম এনার্জি এখানে রিসিভ করতে পারবে না ইলেকট্রন, কারণ ইলেকট্রন মাঝখানে কোথাও থাকতে পারবে না দুই কক্ষপথের। বুঝছো শাওন ভাইয়া? বুঝছো? আচ্ছা, বাকিরা কি অবস্থা? সবাইকে এই জিনিসটা ধরতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সবার কাছে মানে আপডেট। 10 পয়েন্ট, মানে নেক্সট কক্ষপথ যেতে গেলে তাকে 10.2 পরিমাণ 10.2 যোগ করার পর যে শক্তি হবে ওই শক্তিটা তাকে শোষণ করতে হবে। দেখো ভাইয়া, তুমি যখন ইলেকট্রনকে হচ্ছে যদি পরবর্তী কক্ষপথে নামাতে চাও, তোমার প্রথম কক্ষপথ হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট আর দ্বিতীয় কক্ষপথ হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। সো বা কতটুকু এনার্জি লাগবে? -3.4 মাইনাস অফ -13.6 ইলেকট্রন ভোল্ট। সো এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করো তুমি পাচ্ছ হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি যদি -13.6 ইলেকট্রন ভোল্ট এর অরবিটে যে ইলেকট্রনটা আছে সেটা যদি 10.2 ইলেকট্রন ভোল্ট রিসিভ করে, 10.2 ইলেকট্রন ভোল্ট যদি একসেপ্ট করে তাহলে সেই ইলেকট্রনটা অবশ্যই দ্বিতীয় কক্ষপথে যাবে। সো দ্বিতীয় কক্ষপথে অবশ্যই যাবে, কারণ দেখো দ্বিতীয় কক্ষপথের এনার্জি হয়ে যায় তখন সেটা -3.4। সো -3.4 কক্ষপথে অবস্থিত কোন একটা ইলেকট্রন যদি আমাদের একটা সেকেন্ড -3.4 অবস্থিত, কেউ একজন বলো তো এনার্জিটা কত হবে দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে? 1.89। সেটা হচ্ছে 1.89। তার মানে 1.89 যদি ইলেকট্রন ভোল্ট রিসিভ করে 2 নাম্বার কক্ষপথে অবস্থিত কোন একটা ইলেকট্রন, তাহলে সেটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে জাম্প করবে। এর মাঝের কোনো এনার্জি ইলেকট্রনটা একসেপ্ট করতে পারবে না, তাহলে তো সেই কক্ষপথে আর যাইতে পারলো না, তার মাঝে কোথাও একটা থেকে গেল, সেটা তো পসিবল হবে না। আচ্ছা, এখন আসো, এখন ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ইলেকট্রন কি প্রথম কক্ষপথ থেকে সরাসরি তৃতীয় কক্ষপথে চলে যেতে পারবে দ্বিতীয় কক্ষপথ ছেড়ে দিয়ে? হ্যাঁ পারবে, যদি তুমি সেই পরিমাণ এনার্জি দাও ইলেকট্রনকে। ইভেন তুমি ইলেকট্রনকে অসীমেও নিয়ে যেতে পারবা। যদি তুমি দেখো অসীমে হচ্ছে আমাদের স্থিতিশক্তি 0, সেটা অসীমে যদি স্থিতিশক্তি 0 হয়, তো তুমি যদি -13.6 +13.6 যদি ইলেকট্রনটা একসেপ্ট করে তাহলে ইলেকট্রনটা আসলে অসীমে চলে যাবে, মানে H+ তৈরি হয়ে যাবে তখন সেটা। এগুলো পড়াবো তোমাদের হচ্ছে আয়নীকরণ শক্তির কনসেপ্টে, এই জিনিসগুলো তোমাদের ডিসকাস করবো তোমাদের সাথে আশা করি। ভাইয়া বলো। ভাইয়া আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে শক্তি স্তর করা থাকে একটা না? দেখো ভাইয়া, এই শক্তি স্তরের ধারণাটা কিন্তু কাল্পনিক। ইলেকট্রন একটা থাকে বাট শক্তি স্তর অনেকগুলো থাকতে পারে। এই শক্তি স্তরের ধারণাটা কাল্পনিক। শক্তি স্তর এমন না যে হচ্ছে তোমার, ধরো এখানে হচ্ছে সুতা আছে, সুতার মতো গোল গোল এখানে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে ইলেকট্রন লাগানো আছে, সেটা হচ্ছে ঘুরতেছে এইভাবে শক্তি স্তরের চারদিকে। মোটেও সেরকম না, শক্তি স্তরের ধারণাটা কাল্পনিক অনেক। এখানে ইলেকট্রন হয় এই ডিস্টেন্সে থাকবে, একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘুরতে থাকবে, এই কক্ষপথ কিন্তু কাল্পনিক। লাইক পৃথিবীর চারদিকে যখন চাঁদ ঘুরতেছে, চাঁদ কি কোনো কিছুর সাথে আটকানো আছে? তুমি বলো ভাইয়া। না ভাইয়া, না চাঁদ ভাইয়া। কিন্তু কোনো কিছুর সাথে আটকানো নাই, তো এটা একটা কাল্পনিক কক্ষপথ, রাইট? এটা কিন্তু কোনো একটা রিজিড স্ট্রাকচার না, বা কোনো একটা স্ট্রাকচার না যেখানে চাঁদ আটকানো আছে এবং সুতার সাহায্যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতেছে, ওরকম কোনো রিজিড স্ট্রাকচার না। সো কক্ষপথের ধারণাটা এরকম কাল্পনিক। সো হাইড্রোজেন পরমাণু এরকম অসীম সংখ্যক কক্ষপথ থাকতে পারে যেখানে ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি ঘুরতে পারে নিউক্লিয়াসের চারদিকে। সো কোনো পরমাণুরই কোনো নির্দিষ্ট সংখ্যক কক্ষপথে আসলে এটাকে আটকানো পসিবল না, কারণ ইলেকট্রনকে যখন তুমি হিট করবা তখন ইলেকট্রন একদম অসীমে চলে যেতে পারে।
সো এরকম না যে ইলেকট্রন হচ্ছে কোন একটা মানে সুতা টাইপ একটা স্ট্রাকচারের সাথে আটকে ঘুরতেছে নিউক্লিয়াসের চারদিকে, মোটেও সেরকম না, ওখানে কিন্তু কিছুই নাই। আচ্ছা, সো কক্ষপথের বিষয়টা বুঝলাম। কক্ষপথ একটা না মোটো, বাট ইলেকট্রন একটা হাইড্রোজেন পরমাণু। সো সেটা ডিফারেন্ট ডিফারেন্ট দূরত্বে থেকে ঘুরতে পারে। তোমরা দেখলা যে দূরত্ব যত বাড়তেছে নিউক্লিয়াস থেকে, আসলে কক্ষপথের শক্তি তত বাড়তেছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আসো, সম্ভবত আমি এটা ভাইয়া পয়েন্টটা একটু দেখান তো, এই যে 4 নাম্বার পয়েন্টটা একটু নোট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মেবি আমরা ফর্মুলা গুলো প্রুফ করার আজকে সময় হবে না, বাট ফর্মুলা যদি আমরা প্রুফ করতে না পারি সমস্যা নেই, আগের বিষয়টা আমরা ক্লিয়ার করবো যে শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী বিষয়টা বা বিচ্ছুরণ বর্ণালী। আচ্ছা, এখন আসো আরেকটা বিষয়, যে বোর মডেল অ্যাকচুয়ালি সাজেস্ট করে যে যখন ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, প্রত্যেকটা ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথে তার যে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগের মান বা mvr কষ্ট হচ্ছে nh বাই টোয়াইস পাই এর সমান। সেখানে n এর মান হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, 5, 6 এরকম ডট ডট ডট। সো কৌণিক ভরবেগ, প্রত্যেকটা ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা অ্যাকচুয়ালি nh বাই টোয়াইস পাই এর সমান। সো এটা একটা কনক্লুশন ছিল বোর মডেলে। এখন একটা বিষয় আসো, কৌণিক ভরবেগের ধারণাটা কি? তোমরা ফিজিক্সে হয়তো ধারণাটা পাইছো, আমাদের কৌণিক ভরবেগ এল দ্বারা আমরা প্রকাশ করি কৌণিক ভরবেগকে। সো এল ইকুয়ালস টু লিখতে পারি আমরা আর ক্রস পি। সো কৌণিক ভরবেগ লিখতে পারে আর ক্রস পি। সো এটা হচ্ছে ভরবেগের ভ্রামক। সো কৌণিক ভরবেগের আইডিয়াটা হচ্ছে ভরবেগের ভ্রামক। তোমরা ফিজিক্সে পড়বা, অলরেডি কি তোমাদের পড়ানো হয়েছে এটা ফিজিক্সে? ভ্রামক বা দণ্ড এই ধরনের কনসেপ্ট গুলো জি ভাইয়া আমরা পড়েছি। আচ্ছা, সো আমরা যদি ভরবেগের ভ্রামক বের করে অ্যাকচুয়ালি আর ক্রস পি, সেখানে আমরা কি পাচ্ছি তোমরা যদি একটু ভালো করে দেখো, আর কে আমরা যেটা আর ভেক্টর এবং পি কে লিখতে পারি আমরা এম ভি ভেক্টর, রাইট? সো এখান থেকে লিখতে পারি আমরা ডিরেক্ট লিখতে পারি, যদি আমরা এল ভেক্টরের মানটা বের করতে চাই তখন লিখতে পারি আমরা আর এম ভি সাইন থিটা, আর এম ভি সাইন থিটা এটা আসে। এবং যখন নিউক্লিয়াসের চারদিকে তোমার ইলেকট্রনটা ঘুরতে থাকে, ধরো হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে এরকম একটা কাল্পনিক কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরতেছে, তখন অ্যাকচুয়ালি যে ইলেকট্রনের যে আর এর মানটা হচ্ছে সেন্টারের দিকে কাজ করতেছে, আর বেগের মানটা তোমরা জানো যে হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে। সো দেখো আর ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে 90 ডিগ্রি। সো আমরা যদি আর এম ভি সাইন থিটাতে সাইন থিটার ভ্যালু যদি আমরা থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাই, তাহলে এল বা কৌণিক ভরবেগ ইকুয়ালস টু পাচ্ছি, বা কৌণিক ভরবেগের মান মডুলাস সাইন দ্বারা আমরা মান বুঝাই এমভিআর পাচ্ছি। সো এখান থেকে আসতেছে কৌণিক ভরবেগ এমভিআর ইকুয়ালস টু এনএচ বাই টোয়াইস পাই। সেই ফর্মুলাটা কিভাবে আসছে এটা আমরা দেখবো সামনে, এমভিআর ইকুয়ালস টু এনএচ বাই টোয়াইস পাই, বাট আপাতত মেনে নাও এটা। এখন আসুন, তাহলে বোরের যে মডেল এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টোয়াইস পাই, যেখানে এন এর ভ্যালু তোমার হচ্ছে 1 2 3 4 5 6 এরকম হতে পারে। তো এখানে আসো, যেহেতু হচ্ছে তোমার প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিন্তু এখানে কনজার্ভ থাকতেছে বা সংরক্ষিত থাকতেছে, মানে কোনো নির্দিষ্ট কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা কিন্তু সেম থাকবে। দেখো এন এর ভ্যালুর উপর এটা ডিপেন্ডেন্ট, আর কিংবা পাই বা এইচ তো এখানে কনস্ট্যান্ট। সো কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের ভরবেগটা আমাদের সেম। সো এটা কি বলতেছে, বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন। সো বিষয়টা আমি এক্সপ্লেন করবো এখন। বোরস কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজেশন অফ কৌণিক ভরবেগ বলতে কি বোঝাবে, বা কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে কি, আমি এখন এক্সপ্লেন করতেছি। বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন, এগুলো ফিজিক্সও পাবো তোমরা আবার। এবং এই কোয়ান্টাইজেশন কন্ডিশন সেটা অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের যে এন এর ভ্যালুটা এখানে পূর্ণ সংখ্যার সমান, মানে পূর্ণ সংখ্যার গুণিতক, মানে এই যে এমভিআর সেটা হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই বা এইচ বাই টোয়াইস পাই এর আসলে পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে এই এন এর ভ্যালু যে 1 2 3 4 5 6 হচ্ছে, এর মাঝে যে কোনো একটা ভ্যালু হচ্ছে না, বা এন এর ভ্যালু যে অলওয়েজ পূর্ণ সংখ্যা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম স্টেপ ফলো করতেছে। অলওয়েজ এন এর ভ্যালুটা অলওয়েজ কোয়ান্টাম স্টেপ ফলো করতেছে, মানে এন এর ভ্যালু 1 2 3 4 5 6 ডট ডট এরকম হচ্ছে, এটাকে আমরা বলতেছি কোয়ান্টাম স্টেপ ফলো করতেছে। আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় আমি বলি, একটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ কৌণিক ভরবেগ। আমি এখন এক্সপ্লেন করবো কোয়ান্টাইজেশন টার্মটা আসলে কি বোঝায়। কোয়ান্টাইজেশন অফ কৌণিক ভরবেগ বা কোয়ান্টাইজেশন অফ
অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম, আসলে বাংলাটা ভুলে গেছি কোয়ান্টাইজেশন। আচ্ছা, কোয়ান্টাইজেশন টার্মটা বোঝায় এরকম যে ধরো হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা কি বোঝায়? সো কোনো একটা বস্তুর মধ্যে অলওয়েজ কোন একটা বস্তুর টোটাল চার্জ যদি আমাদের কিউ হয়, সে কোন একটা বস্তুর টোটাল চার্জ হবে তোমার টোটাল যে ইলেকট্রনের চার্জ, সে ইলেকট্রনকে যদি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেই বস্তুটা চার্জ হবে। তার মানে কোন একটা বস্তুর চার্জ অলওয়েজ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। সো কখনো হইতে পারবে না যে সেখানে কোন একটা বস্তুতে আসলে 1.5 ইলেকট্রন চার্জ আছে, সেটা কিন্তু পসিবল না। 1.5টা ইলেকট্রন কিন্তু কোন একটা বস্তুর মধ্যে থাকতে পারে না। সো কোন একটা বস্তুর যে টোটাল চার্জ সেটা অলওয়েজ তোমার ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এই জন্য ইলেকট্রনের চার্জকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম এবং এন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। সো কোন একটা বস্তুর টোটাল চার্জ হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এই যে পূর্ণ সংখ্যার গুণিতক মানে কনসেপ্টটা আছে, সেটাকে বলতেছি আমরা কোয়ান্টাইজেশন। সেখানে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, আর এখানে বিষয়টা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ তোমার h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে, তো এটাকে বলতেছি আমরা কোয়ান্টাইজেশন অফ কৌণিক ভরবেগ বা কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো সবাইকে কোয়ান্টাইজেশন টার্মটা সিগনিফিকেন্সটা বুঝতে পারছো? জাস্ট বুঝায় যে অলওয়েজ পূর্ণ সংখ্যার গুণিতক হবে, এটা কখনো ব্রেক করবে না। সবার কাছে ক্লিয়ার ধারণাটা? সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে না পারলে অবশ্যই জানাবা। আচ্ছা, আমরা তাহলে লাস্ট যে বিষয়টা আমাদের যে শোষণ বর্ণালীর কথা বলতেছিলাম বা বিকিরণ বর্ণালী, ওখানে আবার ফেরত যাই। এই যে আমরা যে ফটোগ্রাফিক প্লেটে কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে আমরা অ্যাবসর্ব মানে এখানে দেখাতে পারছি, আর এখানে কিছু নির্দিষ্ট লাইট হারায় যাচ্ছে, এটা বেসিক্যালি কিভাবে হচ্ছে? এখন এসে ব্যাখ্যাটা দিই তোমাদের। এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যখন কোন একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, কোন একটি নির্দিষ্ট কক্ষপথে যখন নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলো ঘুরতেছে, এখানে যেহেতু মানে বোর মডেল আসলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল, এটা আসলে শুরুতে বলে দেওয়া উচিত ছিল যে বোর মডেল শুধুমাত্র হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল। সেটা হইতে পারে হাইড্রোজেন, হইতে পারে হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস একটা পরমাণু না, একটা ইলেকট্রন না, সরি, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। সো হাইড্রোজেন একটা ইলেকট্রন, হিলিয়াম প্লাস একটা ইলেকট্রন, লিথিয়াম 2 প্লাস একটা ইলেকট্রন, বেরিলিয়াম 3 প্লাস একটা ইলেকট্রন। সো বোর মডেল অ্যাকচুয়ালি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ক্ষেত্রে প্রযোজ্য। আমি জাস্ট এখানে সিস্টেমেটিক ডায়াগ্রাম ধরে নিচ্ছে হচ্ছে এখানে যদি 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে সে কিরকম আচরণ করবে, 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকলে সে কিরকম আচরণ করবে, এই বিষয়গুলো একটু বুঝতে যাচ্ছি আমরা। এখন আসো, আমরা যখন কোন একটা গ্যাসকে হিট করতেছি, লাইক আমরা ওখানে হাইড্রোজেনকে হিট করছি, সো হাইড্রোজেন গ্যাসকে যখন আমরা এখানে হিট করতেছি তখন ইলেকট্রন গুলো কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন শোষণ করে যদি 1 নাম্বার কক্ষপথে থাকে 2 নাম্বার কক্ষপথে যেতে চায় তাহলে আসলে 10.2 ইলেকট্রন ভোল্টের ফোটন শোষণ করবে। সো ওই পরিমাণ ফোটন শোষণ করে সে 2 নাম্বার বা 3 নাম্বার কক্ষপথে যাবে। কিছু হিট যখন আমরা দিচ্ছি, লাইক ওখানে আমরা বলছি যে ইলেকট্রিক মাধ্যমে আমরা আসলে কোন একটা গ্যাসকে হিট করতেছি। সো ইলেকট্রিক্যাল ওয়েতে যদি আমরা গ্যাসকে হিট করি, সেই হিটের কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনটা গ্রহণ করে তোমার হচ্ছে 2 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে জাম্প করবে। এখন এই জায়গাটা আসো যে বিষয়টা কি হচ্ছে, তাহলে আমরা এখানে আসলে কিভাবে বিকিরণটাই বা পেলাম। একটা বিষয় বলি, মহাবিশ্বের সকল বস্তু আসলে সর্বনিম্ন শক্তিতে থাকতে চায়। মহাবিশ্বের সকল বস্তু কণা আসলে সর্বনিম্ন এনার্জিতে থাকতে চায়, সর্বনিম্ন এনার্জিতে থাকতে চায়, সর্বনিম্ন এনার্জিতে থাকতে চায়। সো এই কথাটা তোমরা মাথায় ইনস্টল করে ফেলো যে মহাবিশ্বের সকল বস্তু কণা সর্বনিম্ন এনার্জিতে থাকতে চায়। এখন যদি তোমাকে আমি 40 তলা বিল্ডিং এর ছাদের উপর রেলিং এর উপর দাঁড়াইতে বলে এবং নিচে যদি তাকাইতে বলে তাহলে তোমার অবস্থা কিরকম হবে একবার চিন্তা করো। তখন কিন্তু তোমার মধ্যে আসলে অনেক পরিমাণে বিভব শক্তি স্টোর হয়ে আছে। একটা 40 তলা বিল্ডিং এর রেলিং এর উপর দাঁড়া রাখায় তোমাকে আমি নিচে তাকাইতে বললাম, তোমাদের ভয় করবে না? অনেক বেশি এনার্জি আছে তখন তোমার ভিতরে স্টোর অবস্থায়, অনেক বেশি বিভব শক্তি স্টোর অবস্থায় আছে। তো তুমি কি ওই অবস্থা থাকতে চাও? কি ওই অবস্থা থাকতে চায় বলো তো? রেসপন্স করো তাড়াতাড়ি। না না ভাইয়া, অবশ্যই না। নিচতলা এর থেকে অনেক ভালো আছে, অবশ্যই নিচতলা অনেক বেশি ভালো আছে। তো ওই জন্য ইলেকট্রনও যখন হচ্ছে তোমার এরকম অতিরিক্ত এনার্জি আসলে যখন আমরা দিচ্ছি ইলেকট্রনকে রিসিভ করে, যখন সে হচ্ছে এরকম 3 নাম্বার বা 4 নাম্বার কক্ষপথে উঠে যাচ্ছে, কিছুক্ষণ পর সেখান থেকে সে আবার ব্যাক করবে, কারণ সে সেখানে থাকতে চাবে না, সেখানে অনেক বেশি এনার্জি।
কারণ ইলেকট্রনও তোমার মানে সকল বস্তু কণার এই ধর্মটা ফলো করে, ইলেকট্রনও সর্বনিম্ন এনার্জিটা থাকতে চায়। ইলেকট্রন কি করবে তখন 3 নাম্বার কক্ষপথ থেকে আবার 2 নাম্বার বা 1 নাম্বার কক্ষপথে জাম্প করে ফেলবে, সেটা অবস্থা বিশেষে ডিপেন্ড করবে যে কোন কক্ষপথে যাবে। সো এটা যদি জাম্প করে তখন অ্যাকচুয়ালি যেহেতু দেখো তো ইলেকট্রন কিছু পরিমাণ এনার্জি রেডিয়েট করবে বা বিকিরণ করবে না, যদি জাম্প করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কিছু পরিমাণ এনার্জি এখানে বিকিরণ করবে না? জি করবে। জি ভাইয়া। এবং কি পরিমাণ এনার্জি বিকিরণ করবে সেটা কিন্তু নির্দিষ্ট, কারণ জানো যে এটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে -1.151 ইলেকট্রন ভোল্ট। সো যখন ইলেকট্রন অ্যাকচুয়ালি 3 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে জাম্প করতেছে বা 1 নাম্বার কক্ষপথে জাম্প করতেছে, তখন কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনে অ্যাকচুয়ালি এখান থেকে ইমিট করবে বা বিকিরণ করবে, এবং সেই এনার্জি ভ্যালুটা তোমরা জানো, এটা বের করতে পারবা। এখান থেকে ডেল্টা ই কষ্ট হবে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুযায়ী, বা যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এটার ই ডেল্টা ই দ্বারা বোঝাচ্ছে E2 - E1, বা ফাইনাল বা হচ্ছে যে স্তরে ছিল সেখান থেকে হচ্ছে মানে উচ্চতর স্তর থেকে, বা এটা হচ্ছে উচ্চতর শক্তি স্তরের মানে শক্তি, আর এটা হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি। সেটা যদি আমরা ডিভাইড করে বিয়োগ করি তাহলে একটা শক্তির গ্যাপ পাবো, এনার্জি গ্যাপ পাবো। সেই এনার্জি গ্যাপ পরিমাণ এনার্জি আসলে ইলেকট্রনটা ইমিট করে দিবে বা বিকিরণ করে দিবে। সো এটার সাহায্যে দেখো তো ডেল্টা ইকুয়ালস টু বলতে পারি না আমরা hc/λ কোয়ান্টাম থিওরি অনুযায়ী, সবাই রেসপন্স করো, বলতে পারি না আমরা? জি ভাইয়া। সো এখান থেকে আমরা দেখো তো জি ভাইয়া। নির্দিষ্ট শক্তির ফোটন পেলাম না, বা কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন পেলাম না? জি ভাইয়া। সব ধরনের ফোটন কি পাইছে এখানে? দেখো বড় একজন, এখানে কি সব ধরনের ফোটন পাওয়া পসিবল? অবশ্যই না। না এনার্জি ভাইয়া। গ্যাপ অনুযায়ী যে ফোটনকে স্যাটিসফাই করে শুধুমাত্র সেই তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনই পাওয়া প্র্যাকটিক্যালি পসিবল। তার মানে যদি আমরা এটাকে ফটোগ্রাফিক প্লেটে প্লটিং করি বা ফটোগ্রাফিক প্লেটে যদি আমরা ক্যাপচার করি ইমেজটা, তাহলে শুধুমাত্র বিচ্ছিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড না এই জায়গায়, বাকিগুলোকে পাওয়া পসিবল? সবাই রেসপন্স করো। ভাইয়া লাস্ট 2 মিনিট যদি একটু রিপিট করতেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা বাকিটা বলো তো, ক্লিয়ার? এবার বুঝতে পারছো যে কেন আসলে বিচ্ছিন্ন ইমিশন স্পেকট্রাম বা আলোক বিচ্ছিন্ন বর্ণালী কেন বিচ্ছিন্ন হয় ফটোগ্রাফিক প্লেটে? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে যেহেতু ইলেকট্রন যখন উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসতেছে, শুধুমাত্র কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের এনার্জি সেটা বিকিরণ করতেছে। যেহেতু কিছু এখানে নির্দিষ্ট এনার্জি গ্যাপ আছে, এখানে কিন্তু ইলেকট্রন, যেটা আমি বারবার বলতেছি যে 3 নাম্বার কক্ষপথ থেকে যখন জাম্প করবে সে হয়তো 2 নাম্বার কক্ষপথে যাবে, নাহলে 1 নাম্বার কক্ষপথে যাবে, এর মাঝখানে কোথাও থাকতে পারবে না। সো যেহেতু এনার্জি নির্দিষ্ট প্রত্যেকটা কক্ষপথের, সো আমাদের এনার্জি গ্যাপও নির্দিষ্ট। সো এনার্জি গ্যাপ যেহেতু নির্দিষ্ট, ওই এনার্জি গ্যাপ থেকে আমরা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুযায়ী আসলে সেই বিকিরিত তরঙ্গের আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারি। সেই তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা ফটোগ্রাফিক প্লেটে বসাই, তাহলে শুধুমাত্র কিছু নির্দিষ্ট তরঙ্গই আমরা দেখতে পাবো সেই ফটোগ্রাফিক প্লেটে, সবকিছু কিন্তু পাবো না, কারণ সেগুলো অ্যাকচুয়ালি সেই রেঞ্জের মধ্যে আসলে সাপোর্ট করে না। সবাই আশা করি এটা ধরতে পারছো। এখন আসলে বাকিটা, আর এখন আসলে শোষণ বর্ণালী তাহলে কি রকম হচ্ছে? সবার কাছে বিচ্ছুরণ বর্ণালীটা ক্লিয়ার? সবাই রেসপন্স করো, তাহলে শোষণ বর্ণালী শুরু করি। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া ভাইয়া। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো বুঝতে ভাইয়া। পারছি ভাইয়া, একটু গোলা যেতেছে আর কি জিনিসগুলা। আচ্ছা একটু আবার চিন্তা করে নিও, আমি তো লেকচার ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব, তাহলে দেখবা যে বুঝতে পারবা। আর বইও আছে কিন্তু, এটা হাজির স্যারের বই থেকে পড়ে নিও তোমরা এই টপিকটা। আচ্ছা এখন আসো যে শোষণ বর্ণালী কিভাবে কাজ করতেছে। তো শোষণ বর্ণালীতে কি বলছে, যখন আমি হোয়াইট লাইট পাস করাচ্ছি তখন হচ্ছে কিছু নির্দিষ্ট ফোটন হারায় যাচ্ছে। এখন আর সেই বিষয়টা কি? সো ইলেকট্রন গুলো এরকম তোমার ধরো হচ্ছে হোয়াইট লাইট, কি হোয়াইট লাইট আসলে 7টা রঙের সমষ্টি, বেনি আসুহ কলা। সো 7টা রঙের সমষ্টি তোমরা সবাই জানো। তো যখন ইলেকট্রনের ভিতরে হোয়াইট লাইট পাস করানো হচ্ছে, তখন আসলে হোয়াইট লাইট থেকে শুধুমাত্র এই তরঙ্গ দৈর্ঘ্যের বা এই যে নির্দিষ্ট এনার্জি গ্যাপ, যদি ইলেকট্রন 1 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে জাম্প করে বর্ণালীটা শোষণ করে,
তাহলে এই নির্দিষ্ট এনার্জি গ্যাপের ফোটনটাই শুধুমাত্র শোষণ করে ফেলবে, রাইট? সবাই বুঝতে পারছো? মানে ইলেকট্রনটা ওই গ্যাপের ফোটনটাকে খেয়ে ফেলবে, লাইক সো এই নির্দিষ্ট গ্যাপের তোমার হচ্ছে যে ইয়াটা আছে, এনার্জি গ্যাপটা আছে, সেই নির্দিষ্ট এনার্জি গ্যাপ অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনকে সাজেস্ট করতেছে। সো ওই ফোটনটাকে অ্যাকচুয়ালি সে খেয়ে ফেলবে ইলেকট্রনটা, সো সেই ফোটনটা গায়েব হয়ে গেল। এরকম তোমার হচ্ছে যদি 3 নাম্বার কক্ষপথে যায় ইলেকট্রনটা, 1 নাম্বার থেকে 3 নাম্বার, হোয়াইট বা সাদা আলোর ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে তোমার ওই এনার্জিটাকে সাজেস্ট করে, যে এনার্জি তোমার হচ্ছে 1 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে 3 নাম্বার কক্ষপথে উঠায় দিবে, সেই পরিমাণ এনার্জিটাকে সাজেস্ট করে, সেই এনার্জির ফোটনটাকে অ্যাকচুয়ালি খেয়ে ফেলবে ইলেকট্রনটা, খেয়ে সেটা কি করবে 3 নাম্বার কক্ষপথে চলে যাবে। তো যেহেতু ওই ফোটনগুলো অ্যাকচুয়ালি এখান থেকে হারায় যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনটা রিসিভ করে ফেলতেছে, পরবর্তী যে যে হোয়াইট লাইটটা অ্যাকচুয়ালি পাস করানোর ফলে তোমার এখানে যে ফটোগ্রাফিক প্লেটটা রাখলাম, সেই ফটোগ্রাফিক প্লেটে যে ফোটনগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো মানে অ্যাবজর্ব করে ফেলছে, সেই ফোটনগুলো অ্যাকচুয়ালি পাবা না, সেগুলো বাদে বাকি সবকিছু তুমি দেখতে পারবা। সবাই বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার শোষণ বর্ণালী। ভাইয়া ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। এই শোষণের ব্যাপারটা নেট কানেকশন হালকা ইয়ে হয়েছে, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা আমি আরেকবার বলতেছি। তাহলে 1 নাম্বার কক্ষপথে আমাদের যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা কিছু পরিমাণ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে একসেপ্ট করেই সে হচ্ছে উচ্চ শক্তি স্তরে যাবে, এবং কোন পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যকে একসেপ্ট করবে, যে হচ্ছে এই দুইটা শক্তি স্তরের এনার্জি গ্যাপকে স্যাটিসফাই করে। তো এখানে হচ্ছে -13.6, এখানে হচ্ছে -3.4, এখানে হচ্ছে -1.1 ইলেকট্রন ভোল্ট। সো এখান থেকে যদি এখানে যেতে চাই, ইলেকট্রনটা জাম্প করতে চাই, সো 10 ইলেকট্রন ভোল্ট দিয়ে 10.2 ইলেকট্রন ভোল্ট বা 10.2 into 1.6 into 10⁻⁹ জুল hc বাই ল্যামডা, সেখান থেকে ল্যামডা যদি ভ্যালুটা বের করতে পারবা, এইচ এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, সো ল্যামডা বের করে ফেলো, পারবা ল্যামডা বের করতে। শুধুমাত্র ওই ফোটনটাকে একসেপ্ট করবে না, শোষণ করবে না। তাহলে তুমি তোমার যদি হয় এখানে পিছনে একটা ফটোগ্রাফিক প্লেট থাকে, তোমার যখন হোয়াইট লাইটটা যাচ্ছে, হোয়াইট লাইটে কিছু স্পেসিফিক রেঞ্জের ফোটনটা শোষিত হয়ে যাচ্ছে না এখান থেকে, তার মানে যখন ফটোগ্রাফিক প্লেটে তোমার যে ব্যান্ড গুলো দেখতে হবে, সেখানে ওই ফোটন গুলো হারায় যাবে না। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া বুঝছি। মেবি এই বিষয়গুলো 9-10-এ হালকা পাতলা ছিল, বাট সেরকম আসলে ব্যাখ্যা ছিল না যে এত ডিপলি ছিল না ভাইয়া। হ্যাঁ। 9-10 ভাইয়া জাস্ট সূত্রটা ছিল, কিন্তু এত জাস্ট কিছু আমরা ডিটেইলস লাইন বা কোনো বাট কোনো স্যারও বুঝায় নাই কোনোদিন। এখন জিনিসটা বুঝতে পারছো যেটা সে সময় বুঝো নাই? জি ভাইয়া পারছি। কিছুটা ভাইয়া, আবার থোড়া থোড়া। নিজের প্র্যাকটিস করলে পরে বোঝা যাবে যে কতটা হ্যাঁ, পারছি। থিওরি গুলো আরেকবার একটু নিজেরা প্র্যাকটিস করে দেখো, নিজেকে নিজে এক্সপ্লেন করিও, বা এখানে হয়তো তোমাদের অনেক ফ্রেন্ড হয়ে গেছে, ভালো রকম ফ্রেন্ড হয়েছে, প্রয়োজন হলে তাদের সাথে ফোন দিয়ে একজন একজনকে বুঝায় থিওরি গুলো, তো তখন আরো ক্লিয়ার হবে। দেখো কাউকে বোঝাতে গেলে কিন্তু তোমার হচ্ছে বুঝাটা, নিজের যে বুঝাটা সেটা আরো আরো ক্লিয়ার হয়। তো এই কাজটা তোমরা করতে পারো। এখানে অবশ্যই তোমাদের অনেক ফ্রেন্ড হয়ে গেছে, বা হচ্ছে তোমাদের স্কুলের ফ্রেন্ডরা যারা কলেজে উঠলো, তো তাদের সাথে ডিসকাস করতে পারো থিওরি গুলো, তাদের সাথে আলোচনা করতে পারো, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বুঝাও, দেখবা যে বুঝাতে গেলে না তখন হচ্ছে অনেক রকম কনফিউশন মনে আসতে পারে, যে আচ্ছা সে আমার ফ্রেন্ড যদি আমাকে এই কোশ্চেনটা করে তাহলে তো আমি আটকায় যাবো, দেখবে যে তোমার ব্রেন আরো ফাস্ট চলবে। তুমি যখন কাউকে কোনো কিছু বোঝাতে যাবা কোনো একটা টপিক, দেখবা যে তুমি তখন সেই টপিকে অনেক লিমিটেশন ডিসকভার করতেছো, যে আসলে তোমার ফ্রেন্ড কিন্তু এই কোশ্চেনটা করলে তোমাকে আটকায় দিতে পারে, এরকম একটা ফিলিংস আসে। তোমরা কি কেউ এটা ফিল করছো যে এরকম বিষয়টা মনে হয়েছে কিনা কারো, যে কাউকে যখন কোনো কিছু বুঝাতে যাও তখন আসলে জি ভাইয়া, বুঝাতে গেলে বুঝা যায় নিজে কতটা ভালো মতো বুঝছি। এক্স্যাক্টলি পুরো আইডিয়াটা ব্রেনে আবার নতুন করে অর্গানাইজ হয়, বুঝছো? এই জন্য তোমরা বুঝাবা, ফ্রেন্ডদেরকে শিখাবা, তোমরা যে জিনিসটা ভালোভাবে শিখছো সেই জিনিসটা শিখাবা, তাহলে তোমাদের নিজেদের শেখাটা অনেক আহ অনেক ভালো হবে আর কি। So, আমরা তাহলে এখানে শেষ করি। কারো কোনো কোশ্চেন? ভাইয়া নিয়ন লাইটের একটা ব্যবহার আছে না ভাইয়া, নিয়ন লাইটের? হ্যাঁ, নিয়ন লাইটের একটা ব্যবহার আছে। আচ্ছা ভাই ওইটা এটা আমরা দিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, নিয়ন লাইটের ব্যবহার। এটা সম্ভবত তোমাদের ভাইয়া বলছিলেন আজকে ইন্টারেস্টিং কিছু আছে সামনে। ও আচ্ছা, ইন্টারেস্টিং কিছু, সেটা আজকে আর দেখাতে পারলাম না, বাট এটা কি তোমাদের বই কাছে থেকে নাকি interesting হাদিসের বই থেকে? মনে হয় নাই? যে বলো তো অনেস্টলি, আই থিঙ্ক এটা একটু বোরিং আসলে। শুরুর দিকে পার্টটা যখন এই যে অনেকে ভেগে গেছে, আর শুরুতে অনেকে ভাইয়া আসলে বোরিং ছিল, ঘুম পাইতেছে।
যে এই হ্যাঁ। যে পার্টটা আসলে বলি আমার নিজেরও ঘুম পাচ্ছিল তোমাদের বুঝাতে গিয়ে, বাট না বুঝালে কেমন আমি হয় ভাই বলো? আশায় ছিলাম হ্যাঁ বলো। আপনি বলছিলেন না যে ইন্টারেস্টিং একটা সামনে কিছু একটা ইন্টারেস্টিং আছে, বাট এটা কি আমি তোমাদের আশায় কাছে ছিলাম যে হ্যাঁ কখন ওটা আসবে। শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী এই যে বিষয়টা, এটা ইন্টারেস্টিং লাগে নাই? এটা তো আগে সেভাবে বুঝার কথা না। হ্যাঁ কিছুটা এটা কিন্তু ভাইয়া। ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ বা এই ইন্টারেস্টিং বিকিরণের লাগছে তো থেকে এটা। শোষণটা ইজি ছিল ভাই। আচ্ছা এটাই ইন্টারেস্টিং ধরে নাও আজকের টপিকে, বাট আজকের টপিকটা একটু বোরিং। ভাইয়া হ্যাঁ বলো। হ্যাঁ বলো ভাইয়া। শোষণটা শোষণটা আমার এখনো কনফিউশন থেকে গেছে। কি কনফিউশন একটু বলো? আমরা কিন্তু এই আমার মিটিং মানে বিকিরণটা এই মিটিংটা ভাইয়া আমার বিকিরণে কনফিউশন আছে। কোনটা কনফিউশন হয়েছে ভাইয়া? আপু বলো তো বিকিরণে কি কনফিউশন? আচ্ছা আমার বলো। বিকিরণে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হচ্ছে না, আর এটা একটু সামার আপ করলে ভালো। হ্যাঁ তুমি আমাকে একবার বলো কোন জায়গাটা তোমার কনফিউশন হচ্ছে, তাহলে আমি একটু ক্লিয়ার করতে পারবো। কোথায় গেল বিকিরণ? মানে যখন আপনি কথাটা মধ্যে বললেন ল্যামডা টেস্টি বাই ডেল ই, তখন বলা হলো যে এখানে শুধু গ্যাপের মধ্যে নির্দিষ্ট তরঙ্গ থেকে আলোটাকে বিকিরণ করবে, মানে এই কথাটা এটার সাথে কিভাবে কানেক্টেড হলো সেটা বুঝতে পারছি না। ও আচ্ছা বুঝতে পারছি, তোমার প্রশ্নটা বুঝতে পারছি। একটু দেখো সবাই, যখন ইলেকট্রনটা আমাদের বিকিরণ বর্ণালীতে কি হতো, আমরা যখন ইলেকট্রনকে হিট দিতেছি, হিট দেওয়ার ফলে তোমার ইলেকট্রন কি হয়েছে, তোমার প্রথম কক্ষপথ থেকে জাম্প করে দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথে চলে গেল। বাট ইলেকট্রন কিন্তু সেখানে থাকতে চায় না, পরবর্তীতে ইলেকট্রন আবার ফিরে আসতে চায়। সেটা হিট দেওয়ার ফলে ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে যে হিটটা দিচ্ছি আমরা, সো তৃতীয় কক্ষপথ থেকে আবার দ্বিতীয় কক্ষপথ বা প্রথম কক্ষপথে ফেরত আসতে পারে। তখন কি হবে, ইলেকট্রন কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন বিকিরণ করবে, এটা সবাই জানো তোমরা। সো কোন তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন বিকিরণ করবে, যেটা অ্যাকচুয়ালি এই আমাদের যে এনার্জি গ্যাপের মধ্যে পড়তেছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার -3.4 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। সো আমরা যদি এই গ্যাপটা বের করি তাহলে কি হবে, -1.51 -3.4 ইলেকট্রন ভোল্ট। তো এই গ্যাপে আমরা যদি এইচসি বাই ল্যামডা দিয়ে ল্যামডার ভ্যালুটা বের করি, তাহলে একটা স্পেসিফিক ওয়েভলেন্থে আলো পাচ্ছি না আপু? বলতো স্পেসিফিক ওয়েভলেন্থ জি ভাইয়া। 3 নাম্বার থেকে যদি 1 নাম্বারে আসে তাহলে আরেকটা স্পেসিফিক ওয়েভলেন্থ পাচ্ছি না? এর মাঝে কি কোনো হ্যাঁ। ওয়েভলেন্থে আলো পাচ্ছি? না। তাহলে আমরা যদি এটাকে ফটোগ্রাফিক প্লেটে দেখাই তাহলে বিচ্ছিন্ন ওয়েভলেন্থে আলো পাবো না। এটা একটা ওয়েভলেন্থে আলোকে রিপ্রেজেন্ট করতেছে, এটা আরেকটা ওয়েভলেন্থে আলোকে রিপ্রেজেন্ট করতেছে। মাঝখানে কিন্তু কিছু পাচ্ছি না আমরা, এখানে কিন্তু ফাঁকা, কিছু নাই। হ্যাঁ। তাহলে এটাকে বিচ্ছিন্ন বলবো না আমরা? আচ্ছা আচ্ছা বুঝছি এবার। এবার ক্লিয়ার? আচ্ছা এখন আরেকজন ভাইয়া হ্যাঁ, জিজ্ঞাসা clear। করছিলাম যে হচ্ছে শোষণ ভাইয়া প্রণালীতে ভেজাল। এখন তুমি বলো। সেম কাহিনী কিন্তু, হোয়াইট লাইট পাস করানোর ফলে যে সকল ফোটন গুলো তোমার এনার্জি গ্যাপকে মানে ইয়া করতেছে, সাপোর্ট করতেছে, এনার্জি গ্যাপের সমান, মানে এনার্জি গ্যাপ থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যের লাইট গুলো অ্যাকচুয়ালি হোয়াইট লাইট থেকে বের হচ্ছে সেগুলো শোষণ করে ফেলতেছে। বাকিগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার ফটোগ্রাফিক প্লেটে পড়তেছে, যেগুলো শোষণ হয়ে যাচ্ছে বা অ্যাবজর্ব করে ফেলতেছে বা ফোটনকে খেয়ে ফেলতেছে ইলেকট্রন, সেগুলো তো হারায় যাচ্ছে। তো এই জন্য হচ্ছে কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হারায় যাচ্ছে শোষণ বর্ণালীতে, যে তরঙ্গ দৈর্ঘ্য আলোটা হোয়াইট লাইট থেকে তোমার ভাইয়া একটু করতেছে। হ্যাঁ বলো। এটা মানে একটা একটা বিপরীত। একটু হ্যাঁ। বিকিরণে যান ভাইয়া। হ্যাঁ একটা বিপরীত। হ্যাঁ বলো। ভাইয়া বিকিরণে যেটা হচ্ছে যে হোয়াইট লাইট পাস করার পরে আপনার এই মানে মানে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যখন আসছে, এটা হোয়াইট লাইট তখন পাস ইলেকট্রনটা বিকিরণের যে মধ্যে না, বিকিরণ করছে হোয়াইট লাইট ওই পাস বিকিরণটা হচ্ছে আমরা ওই শোষণের মধ্যে, এখানে সরি বিকিরণে ভাইয়া। না। হুম। হ্যাঁ ভাইয়া আরে কি- এই যখন ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ বা প্রথম কক্ষপথে আসছে, তখন যে আলোটা বিকিরণ করছে ওটা আমরা ভাইয়া ওই মানে বর্ণালীতে পাইছি না। হ্যাঁ ওটাই শুধুমাত্র পাইছি, বাকিগুলো পাবো না, এই জন্য বিচ্ছিন্ন বলা হচ্ছে। তোমার ফটোগ্রাফিক প্লেটে বাকি কিন্তু কোনো আলো ওয়েভলেন্থ শোষণ নাই। করছে কি? হ্যাঁ ভাইয়া বলো। আলো শোষণ করছে ইলেকট্রন, ইলেকট্রন শোষণ করে তো উচ্চতর শক্তি স্তরের উপরে উঠছে, এখানে ইলেকট্রন আলো শোষণ করছে। এবার ক্লিয়ার? তার মানে ভাই আমি একটু বলি, হ্যাঁ উচ্চ বলো। শক্তি স্তর থেকে যখন নিচু শক্তি স্তরে আসছে তখন হোয়াইট লাইট পাস করা হচ্ছে। না তখন হোয়াইট লাইট না, হোয়াইট লাইটের কাহিনী হচ্ছে শোষণ বর্ণালীতে, বিকিরণ বর্ণালীতে কোনো হোয়াইট লাইট নাই। তখন হিট দেওয়া হচ্ছে, ইলেকট্রনকে হিট দিয়ে উপরে উঠানো হচ্ছে, তারপর উপর থেকে যখন নিচে নামতেছে তখন শক্তি বিকিরণ করতেছে,
যেহেতু কিছু নির্দিষ্ট শক্তি বিকিরণ করতেছে সেটাকে তুমি ফটোগ্রাফিক প্লেটে দেখতেছো, এটা হচ্ছে বিকিরণ বর্ণালী, শক্তি বিকিরণ করতেছে। আর শোষণ বর্ণালীতে কি হচ্ছে, হোয়াইট লাইট পাস করছো, হোয়াইট লাইটের ভিতরে অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আলো থাকে, কিছু স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করতেছে, যেগুলো শোষণ করতেছে সেগুলো হারায় যাচ্ছে, বাকিগুলো পাস করতেছে যেগুলো সেগুলোকে প্লেটে দেখতে পারতেছো, বুঝছো? ও আচ্ছা, বুঝছি। এবার ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে মানে যখন বলেন শোষণের ক্ষেত্রে যখন উপর উঠলো ইলেকট্রনটা, তখন কি আবার নিচে নামবে না, নাকি এখানে থেকে যাবে? শোষণের ক্ষেত্রে হ্যাঁ নিচে নামতে পারবে, হ্যাঁ নিচে নামবে, বাট ওটাকে আমরা এখানে কনসিডারেশন আনতেছি না। ওই বিকিরণটাকে আমরা এখানে কনসিডারেশন আনতেছি না, আমরা এখানে হোয়াইট লাইটের বিকিরণটা দেখতেছি। আচ্ছা ভাইয়া। এটা হচ্ছে বিকিরণ বর্ণালী। হ্যাঁ বলো। ব্যাক আসলে কি আবার বিকিরণ হবে ওই শোষণের হ্যাঁ, ক্ষেত্রে? বিকিরণ তো অবশ্যই হবে, বাট ওইটাকে আমরা এখানে ডিটেক্ট করব না। ব্যাক তো আসবেই, তখন বিকিরণ হবে, বাট ওই বিকিরণটাকে আমরা এখানে ডিটেক্ট করব না। আমরা এখানে হোয়াইট লাইটে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হারা যাচ্ছে, যেগুলো আলটিমেটলি ওই পাশে পর্দায় গিয়ে পড়তেছে হোয়াইট লাইটের যেগুলো অবশিষ্ট, সেগুলোকে শুধুমাত্র ডিটেক্ট করব এখানে, ওইটাকে আর ডিটেক্ট করব না। এই ক্লিয়ার? এককটা কি? জি জি, এককটা কি ইলেকট্রোভোল্টে নিতে হবে না জুলে করলেও হবে? অবশ্যই তোমাকে জুলে নিতে হবে। তুমি যখন এনার্জি বের করবা, এনার্জি ভ্যালুটা বসাবা, অবশ্যই জুলে নিতে হবে, কারণ নিচের ভ্যালু তোমার 6.624 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখানে কিন্তু ইলেকট্রন ভোল্ট নাই, সো ওটাকেও জুলে নিতে হবে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করে। ক্লিয়ার ভাইয়া, সবার কাছে? আচ্ছা ভাই এইটাই ছিল। কিউ সমান এন। বোর্ডকে কত দিয়ে গুণ করতে হবে? 1.6 ইন্টু 10⁻19। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। কিউ সমান এই যে এন ই দেখাইছিলেন, ওইটা দিয়ে কি বলছিলেন একটু বলেন তো? যে কোনো একটা বস্তুর তো, আচ্ছা অন্য একজন এক্সপ্লেন করো তো, কে একজন দেখি, কেউ একজন এক্সপ্লেন করো বিষয়টা। ভাইয়া বলছিলেন যে পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে থাকবে। হুম হুম হুম। তো হচ্ছে তাহলে কি মাইনাস হবে চার্জটা? চার্জ মাইনাস হতে পারে যদি ঋণাত্মক চার্জ হয়। ধরো হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে মোট চার্জ হতে পারে 1.6 ইন্টু 10⁻19 কুলম, হতে পারে 2 ইন্টু মানে 3.2 ইন্টু 10⁻19 কুলম। এটা কিন্তু কখনো 4 ইন্টু 10⁻19 কুলম থাকতে পারে না কোন একটা বস্তুর মধ্যে। তাহলে দেখো এন এর ভ্যালুটা ভগ্নাংশ আসে, যদি 4 ইন্টু 10⁻19 কুলম হয় তাহলে এন এর ভ্যালুটা ভগ্নাংশে আসে। এটাই বলতেছিলাম যে এন এর ভ্যালু অলওয়েজ পূর্ণ সংখ্যা থাকবে। কোন একটা বস্তুর মোট চার্জ হয় 1.6 এর 1.6 ইন্টু 10⁻19 কুলমের পূর্ণ সংখ্যা গুণিতক হবে। ক্লিয়ার? আমাদের মেবি একটু বোঝামেল। হ্যাঁ আমি আবার দেখাবো দরকার হলে নেক্সট ক্লাসে। এখন মেবি মিটিংটা শেষ হয়ে যাচ্ছে এই সবাই। কিউর মানটা একটু ভাই আরেকবার একটু এক্সপ্লেন করেন। আচ্ছা নেক্সট ক্লাসে আমি এক্সপ্লেন করবো আরেকবার তাহলে। জি ভাই, ওইটা ভালো হবে। আচ্ছা ভাই। হ্যাঁ সবাই ভালো থেকো তাহলে। আল্লাহ